আচ্ছা, ঔপনিবেশিক ভারতে যে বড় বড় কৃষি নীতির কথা বলতো সেগুলো কি আসলে কৃষকদের ভালো করার জন্য ছিল, নাকি এর আড়ালে লুকিয়ে ছিল অন্য কোনো গল্প? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে কৃষিকে আধুনিক করার একটা আপাত সুন্দর স্বপ্ন আসলে কৃষকদের জন্যই এক ভয়ঙ্কর সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই নিয়েই তো আমাদের আজকের মূল প্রশ্নটা। কৃষিকে একেবারে বাজারের সঙ্গে জুড়ে দেওয়ার যে চেষ্টা, অর্থাৎ এই যে বাণিজ্যিকীকরণ, তার সঙ্গে ১৯ শতকের কৃষক বিদ্রোহগুলোর কি কোনো সরাসরি যোগ ছিল? চলুন ইতিহাসের পাতা উল্টে একটু গভীরে গিয়ে এই সম্পর্কটা খোঁজার চেষ্টা করি। তো সবার আগে চলুন বুঝে নেই এই কৃষির বাণিজ্যিকীকরণ ব্যাপারটা আসলে কী ছিল, আর ঔপনিবেশিক শাসকরা কেনই বা এটা চালু করেছিল। খুব সহজ করে বললে, কৃষির বাণিজ্যিকীকরণ ছিল ব্রিটিশ সরকারের একটা পলিসি। এর মূল লক্ষ্যটা ছিল কৃষকরা যাতে নিজেদের খাওয়ার জন্য ধান গমের মতো ফসল না ফলিয়ে বরং বিশ্ববাজারের জন্য তুলা, নীল বা পাটের মতো অর্থকারী ফসলও উৎপাদনে জোর দেয়। আর এই নীতিটা খাটানোর জন্য কাদের ব্যবহার করা হতো? স্থানীয় জমিদার আর প্রভাবশালী মহাজনদের। এই পলিসি কিন্তু শুধু ফসলের ধরন বদলায়নি, বলা যায় হাজার হাজার কৃষকের ভাগ্যই ওলটপালট করে দিয়েছিল। কিন্তু কাগজে কলমে তো অনেক কিছুই দারুণ শোনায়, তাই না? বাস্তবে সাধারণ কৃষকদের জীবনে এর প্রভাবটা কেমন ছিল? তাদের কপালে শেষমেশ কী জুটল? এই ছবিটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, বেশিরভাগ কৃষক কেন এই নতুন ব্যবস্থার কোনো সুবিধাই পায়নি। ভাবুন তো, তাদের কাছে না ছিল ভালো বীজ, না ছিল সার কেনার টাকা, আধুনিক যন্ত্রপাতি বা সেচ ব্যবস্থা তো ছিল স্বপ্নেরও বাইরে। তার উপর ছিল সরকারের চাপানো অমচম খাজনা। ফলে যাও বা একটু লাভ হতো, তার প্রায় পুরোটাই চলে যেত সরকার, জমিদার আর মহাজনদের পকেটে। মানে হাড় ভাঙা খাটুনির পর কৃষকের হাত থাকত একদম খালি। আর এর ফল যা হওয়ার তাই হল, কৃষকরা আটকে গেল এক ভয়ঙ্কর ঋণের জালে। চক্রটা একবার ভাবুন, চড়া খাজনা মেটাতে গিয়ে তারা ঋণ নিতে বাধ্য হতো। সেই ঋণ আসত মহাজনদের কাছ থেকে, আর তার সুদের হার ছিল আকাশছোঁয়া। ফলে ফসল বেচে যেটুকু টাকা আসত তা দিয়ে জীবনযাত্রার উন্নতি তো দূরের কথা, ঋণের সুদ শোধ করতে সব শেষ হয়ে যেত। আর কোনো বছর যদি ফসল নষ্ট হতো বা বাজারে দাম পড়ে যেত, তাহলে তো আর কথাই নেই, তারা ডুবে যেত ঋণের আরও গভীর অন্ধকারে। এই পুরো ব্যবস্থাটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার একটা জ্বলজ্বন্ত উদাহরণ হল দাক্ষিণাত্যের হাঙ্গামা। চলুন এই নির্দিষ্ট ঘটনাটাকেই একটু ভালো করে দেখা যাক। দাক্ষিণাত্যে যে বিশাল কৃষক বিদ্রোহ হয়েছিল সেটা কিন্তু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না, বরং ঐতিহাসিকরা দেখিয়েছেন যে এই যে কৃষির বাণিজ্যিকীকরণ, তারই সরাসরি ফল ছিল এই বিদ্রোহ। আজকের আলোচনাটা এই ঐতিহাসিক বিশ্লেষণের উপর ভিত্তি করেই যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অর্থনৈতিক পলিসি কিভাবে সাধারণ মানুষকে দেওয়ালে পিঠ ঠেকে গেলে বিদ্রোহ করতে বাধ্য করে। একদম সোজা সাপটা কথা। এই একটা লাইনই যেন সেই সময়ের হাজারো কৃষকের জমে থাকা ক্ষোভ আর হতাশার প্রতিধ্বনি। দাক্ষিণাত্যের হাঙ্গামার মূলে অন্য কিছু নয়, ছিল ব্রিটিশদের ওই অর্থনৈতিক নীতি। কিন্তু এর সাথে ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ের এক যুদ্ধের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক ছিল, আর সেটা খুব গভীর। দেখুন, ১৮৬০-এর দশকে যখন আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হলো, তখন বিশ্ববাজারে তুলার যোগান প্রায় বন্ধ। ব্রিটিশদের টেক্সটাইল মিলগুলোকে বাঁচাতে তখন ভরসা হয়ে উঠল ভারতের দাক্ষিণাত্যের তুলা। হু হু করে দাম বাড়তে লাগল, আর ওখানকার কৃষকরাও হঠাৎ করে কিছুদিনের জন্য সচ্ছলতার মুখ দেখল। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না। ১৮৬৫ সালে আমেরিকার যুদ্ধ শেষ হতেই তাদের তুলা আবার বাজারে ফিরে এলো, আর ভারতীয় তুলার দাম একেবারে পাতালে নেমে গেল। কৃষকদের স্বপ্নও এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তাহলে চলুন এই বিধ্বংসী হাঙ্গামার পেছনের মূল কারণগুলোকে আরেকবার গুছিয়ে দেখে নেওয়া যাক। এখানেই আসল ট্র্যাজেডিটা লুকিয়ে আছে। পার্থক্যটা দেখুন, একদিকে আমেরিকার গৃহযুদ্ধের সময় তুলার দারুণ চাহিদা, চড়া দাম, সব মিলিয়ে কৃষকদের হাতে পয়সা আসছে, একটা সাময়িক স্বস্তি। কিন্তু যেই না যুদ্ধ থামল, অমনি সব শেষ। দাম পড়ে গেল, চাহিদা উধাও, কিন্তু মাথায় চেপে বসা ঋণের বোঝাটা তো আর কমল না। পরিস্থিতি যখন এমনিতেই প্রায় হাতের বাইরে, ঠিক তখনই ব্রিটিশ সরকার শেষ পেরেকটা পুঁতে দিল। তুলার দাম পড়ে যাওয়ায় যে কৃষকরা এমনিতেই বিপর্যস্ত, তাদের ওপরই জমির খাজনার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হলো। ভাবা যায়, এটা ছিল আক্ষরিক অর্থে মরার ওপর খাড়ার ঘা।
তখন আর কি করার ছিল? একদিকে ঋণের বোঝা, আরেকদিকে দুর্ভিক্ষ, তার ওপর মহাজনদের শোষণ। শোহের সব সীমা যখন পেরিয়ে গেল, তখন দাক্ষিণাত্যের কৃষকদের সামনে বিদ্রোহ করা ছাড়া আর কোনো পথই খোলা ছিল না। তাদের জমে থাকা ক্ষোভ আছড়ে পড়ল মহাজনদের উপর। পুড়িয়ে দেওয়া হলো তাদের শোষণের প্রতীক, সেই ঋণের দলিলগুলো। তো এই পুরো ঐতিহাসিক ঘটনা থেকে আমরা ঠিক কি বুঝতে পারি? চলুন শেষ করার আগে মূল ভাবনাটা আরেকবার দেখে নেওয়া যাক। অর্থাৎ এটা পরিষ্কার যে দাক্ষিণাত্য হাঙ্গামা কোনো বিচ্ছিন্ন আকস্মিক ঘটনা ছিল না। এটা ছিল এমন এক নির্মম অর্থনৈতিক নীতির সরাসরি ফল, যে নীতিটা কৃষকদের ভালো মন্দের কথা এক মুহূর্তের জন্যও ভাবেনি। তাদের কাছে একমাত্র জরুরি ছিল মুনাফা। দাক্ষিণাত্যের ওই ঘটনা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যে কোনো অর্থনৈতিক নীতি, তা যত ভালো উদ্দেশ্য নিয়েই তৈরি হোক না কেন, শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনে তার প্রভাবটা কীরকম হয়? ইতিহাস কিন্তু বারবার আমাদের এই প্রশ্নটা নিয়ে ভাবতে বাধ্য করে।